আচ্ছা রাফিয়া, তোমাকেই কেন বললো? তোমাকেই কেন? ক্লাসে তো আরো অনেক মেয়ে ছিল, ওদেরকে তো বললো না, তোমাকেই কেন বললো? তুমি কি করছিলা? মানে ওদের প্রশ্নের ধরনটাই এরকম যে ইউ মাস্ট হ্যাভ ডান সামথিং টু ডিজার্ভ দিস। কাছে আপু, আমি যখন বুলিড হয়েছিলাম, আমি ওনাকে এখনো শ্রদ্ধা করি, তখনও করতাম। ওই সময় উনি এরকম একটা পোস্ট করেছিলেন যে নিজেকে জামাত বলে না, কিন্তু জামাতের হাতা কাটা শাখার লোকজন এসে তার পক্ষে জাস্টিফিকেশন দিচ্ছে। আমরা আসলে বুঝছি তুমি কোন দল। যে আমি কথা বলছি আওয়ামী লীগ নিয়ে, আমি কথা বলছি স্বাধীনতা নিয়ে, কমেন্ট সেকশনে এগুলোর কিছুই দেখা যাবে না। এখানে প্রসঙ্গ থাকবে আমি কি কালারের জামা পরছি, আমার কথা বলার সময় আমার অঙ্গভঙ্গি কেমন ছিল, আমি কয়টা ইংরেজি শব্দ ব্যবহার করেছি, এইসব নিয়ে তাদের গালি দিতে ইচ্ছে করবে। হ্যাঁ, আমাদেরকে একটা কনসেপ্ট হিসেবে দেখে। আমি ব্যক্তি মানুষ হিসেবে একটা মেয়ে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি, আমি তো মফস্বল থেকে এসেছি। মানুষ এভাবে কেউ চিন্তা করে না। মানুষ কনসেপ্টে দেখে কি যে সে একটা মানে রাজনৈতিক একটা জায়গায় গিয়েছে, ডাকসুর প্রতিনিধি, তাকে তো দুইটা গালি দেওয়াই যায়, খুবই স্বাভাবিক ব্যাপার স্যাপার। এমনই হয়েছে যে কমেন্টে আপনাদের খুব অশ্লীল কিছু কেউ একজন বলেছে, কোন এক নরম মুহূর্তে গিয়ে আপনার মনে হলো যে এই লোকটা আমাকে কেন এটা বললো, সেটা আমাকে ব্যক্তিগতভাবে চিনেও না। আপনি হয়তো তাকে জিজ্ঞেস করেছেন ইনবক্সে। আমি ব্যক্তিগতভাবে এই কাজটা একবার করেছিলাম। আমি তাকে টেক্সট করে বলেছিলাম যে ভাই, আমি দেখলাম যে আপনি আমাকে নিয়ে এরকম লিখলেন, কারণটা কি? তো তখন উনি আবার খুব দুঃখিত। উনি বলছিলেন যে আল্লাহ আপু, আমি তো ভাবি নাই যে আপু আপনি এটা দেখবেন, এমনিতেই মন মেজাজ খারাপ ছিল, আমি তো এটা ভুলে বলে ফেলছি, আর কখনো হবে না, সরি আপু। ব্যাপারটা আসলে এরকমই। এমনই হয় যে আমাদের সাথে যখন রাস্তায় তার দেখা হয়, কেউ কেউ এসে ছবি তোলেন, খুব বলেন যে আপনাকে নিয়ে এত গর্বিত, আমরা এত ভালো লাগে, এবং আপনি যখন তার প্রোফাইলে ঢুকবেন তখন দেখবেন যে আপনাকে সে গালিগালাজ করে রেখেছে। ওইটাই আপনাকে তারা একটা কনসেপ্ট হিসেবে দেখে। আমরা যে একটু পাবলিক ফিগার টাইপের আছি, আমাদেরকে ঠিক মানুষ মনে হয় না, অন্য মানুষের মতো মনে হয়। একটু ফ্রাস্ট্রেশন, একটু রাগ, বস ঝাড়ি দিছে, বউ ঝগড়া করছে, যাই ওই মেয়েকে দুটো গালি দিয়ে আসে, ব্যাপারটা ঠিক এরকম। এখানে একটা ব্যাপার আছে, তারা আসলে ঠিক কেন এটা করে। আমি পড়ছিলাম এবং আমি দেখলাম যে এটাকে বলা হয় অনলাইন ডিসইনহিবিশন এফেক্ট। এটা কিন্তু আপনাকে দুঃখ দেওয়ার জন্য, ব্যক্তি রাফিয়াকে কষ্ট দেওয়ার জন্য তারা এটা করছে না। তারা এটা করছে যাতে আপনি চুপ করে যান। আপনি ব্যক্তিগতভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছেন, তারা এটা ভাবছে না। আপনি হয়তো তার বিরুদ্ধে কোনো মতামত রাখছেন, রাজনৈতিক ভাবে হতে পারে, অন্যান্য ক্ষেত্রে হতে পারে, অথবা তার ভেতরের যে সুপ্ত মিসরাজনী সেখান থেকেও হতে পারে। তার কাছে মনে হচ্ছে যে আপনি চুপ করে থাকেন, তাহলে তার ভালো লাগবে, সে এম্পাওয়ার্ড ফিল করবে। এটাই কিন্তু মূল কারণটা আসলে। আমি যদি নিজের অভিজ্ঞতার কথা বলি, দিস ইজ ওয়ান টাইম, এখন যদি আমি ইনবক্সে আসলে চেক করি না, আমি ডাকসুতে প্রথম প্রথম যখন জিতেছি, এর আগে আমি আসলে খুব স্বাভাবিকভাবে, আমরা এখানে যারা আছি, আমরা তো ভেতর থেকে নরম সরল মানুষ। প্রথমত আমরা একটা সাধারণ মেয়ে, আমি যেমন একটা মফস্বল থেকে উঠে এসেছি, কেউ আমার সাথে একটু অভিমানী গলায় কথা বলে, একটু রাগ করে কথা বললে আমার মন খারাপ হতো। এখন হয়তো একটু পাল্টে গেছে। তো তখন আমি ঢুকে দেখলাম যে জনক ভদ্রলোক এবং মধ্য বয়সী, আমার মায়ের চেয়ে উনি বয়সী হবেন, উনি দেখলাম আমাকে ইনবক্সে, টেক্সটে না, উনি আমাকে ভয়েস মেসেজ দিয়ে গালি দিয়েছেন এবং নোংরা ভাষায় গালিগালাজ করেছে। আমি বললাম না, আমি একটু দেখি তো আমি আমার কি ক্ষতিটা করেছি। তো আমি ঢুকে দেখলাম আমারই বয়সী, মানে আমার বয়সে, কিন্তু আমি এখন আইন বিভাগের 3য় বর্ষে পড়ছি, ওনার ছেলেকে নিয়ে উনি একটা পোস্ট করেছেন। সে যখন চান্স পেয়েছে বিশ্ববিদ্যালয়ে, একই বয়সী তার ছেলেকে নিয়ে সে কতটা গর্বিত, সে পিতা হিসেবে তার জন্য কি কি এক্সপেকটেশন রাখছে, এইসব নিয়ে বিরাট বিরাট রচনা লিখছেন। দেখে মনে হচ্ছে যে কত না সুশীল, কত ভদ্রলোক। আর সে এসে তার মানে তার ছেলের বয়সে আরেকটা মেয়েকে এসে ভাবে গালিগালাজ করছে। সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা যে এত এত স্লাট শেমিং এর শিকার হই কোনো কারণ ছাড়াই। ধরুন আমি আজকে কথা বলছি, আপু যেটা বলছিলেন যে আমি কথা বলছি আওয়ামী লীগ নিয়ে, আমি কথা বলছি স্বাধীনতা নিয়ে, কমেন্ট সেকশনে এগুলোর কিছুই দেখা যাবে না। এখানে প্রসঙ্গ থাকবে আমি কি কালারের জামা পরছি, আমার কথা বলার সময় আমার অঙ্গভঙ্গি কেমন ছিল, আমি কয়টা ইংরেজি শব্দ ব্যবহার করেছি, এইসব নিয়ে তাদের গালি দিতে ইচ্ছে করবে। আসলে কি আরো একটা ভুল কনসেপ্ট আমাদের মাঝে হচ্ছে কি, আমরা ভাবি যে অনলাইনে বুলিং তো হয় শুধুমাত্র নোংরা ভাষায়, নোংরা কথায়, এই গালিগালাজে। ব্যাপারটা কিন্তু এরকম না। সূক্ষ্মভাবে এই আমাদের যে বুলি করা হচ্ছে, এটার একটা জাস্টিফিকেশন কিন্তু দাঁড় করানোর জন্য তাদের নেতারা উপস্থিত থাকেন। আমি নাম বলছি না, আমাদের সংসদের সংরক্ষিত আসনে গেছেন আমার কাছে আপু, আমি যখন বুলিড হয়েছিলাম, আমি ওনাকে এখনো শ্রদ্ধা করি, তখনও করতাম। ওই সময় উনি এরকম একটা পোস্ট করেছিলেন যে নিজেকে জামাত বলে না, কিন্তু জামাতের হাতা কাটা শাখার লোকজন এসে তার পক্ষে জাস্টিফিকেশন দিচ্ছে। আমরা আসলে বুঝছি তুমি কোন দল। এই ধরনের কথাবার্তা যখন আপনি বলেন, তখন কিন্তু আপনি সূক্ষ্মভাবে আরেকটা মেয়েকে যে বুলি করা হচ্ছে, এটা জাস্টিফিকেশন দাঁড় করিয়ে দেন।
আপনি যারা তাকে গালাগালি করছে এই করছে এই ব্যাপারে আপনার কোনো মাথা ব্যথা নেই। আপনি বরং আপনার যে নেতাকর্মীরা আপনার পেছনে আছে, আপনি একটা কথা বলিয়ে যারা ঝাঁপিয়ে পড়ে ওই লোকটাকে আঘাত করবে, হামলা করবে, তাদের জন্য একটা জাস্টিফিকেশন আপনি আগে একটু 5 মিনিট চুপ করেই আজও যাবেন। আমাদের আসলে সব জায়গা থেকেই সচেতন হওয়া দরকার। আপু যেমন জুমাবু যেমন বলছিলেন যে প্রক্টোরিয়াল অফিসে আমরা এত বেশি দৌড়াদৌড়ি করেছি এই প্রসঙ্গে, আমার মনে আছে যে বিজনেস ফ্যাকাল্টির একটা মেয়ে, তার সহপাঠী এক প্রেমিক যুগল, তাদের একটা স্ক্রিনশট, একটা না বেশ কিছু স্ক্রিনশট তার কাছে এসে পৌঁছেছিল যে ওই ছেলেটা তার প্রেমিকার কাছে ওই তৃতীয় একটি মেয়েকে নিয়ে এত নোংরা ভাষায় এত আজে বাজে কথা বলেছে, আমি নিজে এখন গালিগালাজ খেয়ে তো গা শোয়া হয়ে গেছে, আমার পর্যন্ত জিনিসটা সহ্য হচ্ছিল না। এত আজে বাজে কথা যে একটা মানুষের মাথায় আসতে পারে, কতটা বিকৃত মানসিকতার হলে আপনি চিন্তা করে দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে পড়ছে, এত বড় একটা জায়গায় স্বনামধন্য প্রতিষ্ঠানে স্বনামধন্য বিভাগে পড়ছে, তারপরেও তার ভিতরেও এটা রয়ে গেছে। আমরা যখন এখানে কথা বলছি, আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, আমাদের আশেপাশেই কিন্তু এই মানুষগুলো থাকে যারা আমাদেরকে নিয়ে এইসব নোংরা কথাগুলো বলে। আসলে দিন শেষে হয় কি, আমরা যখন ভাবি যে কি সমাধান করা যায়, একটা জিডি করবো, এই করবো, সেই করবো, আমি আইনের ছাত্রী হিসেবে আমি পেনাল কোড পড়েছি, আমি সিআরপিসি পড়েছি, সিপিসি পড়েছি, আমি নিজেও কনফিউজ থাকি। কারণ বইয়ের লেখা আর প্র্যাকটিক্যালি গিয়ে যখন আপনি থানায় যাবেন জিডি করতে, পুলিশের সাথে কথা বলতে, দুইটা কিন্তু একদম ভিন্ন অভিজ্ঞতা। তারা আপনাকে কিভাবে নিচ্ছে, তাদের যে ট্রিটমেন্ট, ওইটাও আপনার কাছে একদম নতুন মনে হবে। আমি নিজে 2024-এর শেষের দিকে না 24-এর শেষের দিকে আমি আমার বিভাগের একটা ছেলের ব্যাপারে অভিযোগ করেছিলাম। সে আমাকে খুব আজে বাজে ভাষায় একটা টেক্সট করেছিল। তো আমি ওইটা প্রায় 1 বছর পরে গিয়ে আমাকে হ্যারাসমেন্ট সেল থেকে ডেকেছে এই বিষয়ে কথা বলার জন্য, এবং তাদের প্রশ্নের ধরনটা ছিল এরকম, আচ্ছা রাফিয়া তোমাকেই কেন বললো, তোমাকেই কেন, ক্লাসে তো আরো অনেক মেয়ে ছিল, ওদেরকে তো বললো না, তোমাকেই কেন বললো, তুমি কি করছিলা? মানে ওদের প্রশ্নের ধরনটাই এরকম যে ইউ মাস্ট হ্যাভ ডান সামথিং টু ডিজার্ভ দিস। এখানে সাবিকুন নাহার আপু এখন চলে গেছেন, উনি বলছিলেন যে সোশ্যাল মিডিয়াতে আপনারা নিশ্চয়ই দেখেছেন স্বামী যে তার স্ত্রীকে গলা টিপে হত্যা চেষ্টা করছিলেন বিছানার উপর। আমি ওটার কমেন্ট সেকশনে যখন যাচ্ছিলাম, বেশিরভাগই অবশ্যই ছেলেটার বিপক্ষে কথা বলছে, তবে এমন অনেক কমেন্টও আছে যেখানে বলছে এক হাতে তো তালি বাজে না, আজকালকার যুগের মেয়েরা এটাই ডিজার্ভ করে, কিছু তো মেয়েটা করছে, নইলে কেন জামাই এরকম করবে। এই যে এই ধরনের কথাবার্তাগুলা, এগুলা আসলে আমরা যারা এখন এখানে এসে বসে আছি, আমরা কথা বলছি, খুব স্বাভাবিক লাগে যখন বলি যে ও আচ্ছা অমুকের জায়গায় এটা বলা হয়েছে, এটা বলা হয়েছে। যে এটা ভেতর দিয়ে যায় তার কাছে যেটা কতটা অস্বাভাবিক এবং তার কাছে যেটা কতটা বেদনাদায়ক। আমি যখন এই যে মাত্র যখন আমি বললাম যে হ্যারাসমেন্ট সেল থেকে এই ধরনের প্রশ্ন করা হয়, তখন মনে হয় যে ও আচ্ছা তার মানে ওরা খুব একটা প্রফেশনাল না, ওরা এরকম, দ্যাটস ইট। কিন্তু আমি যখন ওই জায়গাটায় বসেছিলাম, আমার ইচ্ছা করছিল যে আমি কান্না করে দিই। মানে তাদের কথাবার্তার ধরনই এরকম যে তুমি কিছু একটা করছো যেটার রিয়াকশনে তোমার সাথে এমন করা হয়েছে। এটা আসলে যুগ যুগ ধরে চলে আসছে। আমি যদি বলি যে ইতিহাসের সবচেয়ে পুরনো যে কবি, সে একজন নারী ছিলেন এনহেদুয়ের নামে, মেসোপটেমিয়ান সভ্যতার। তার সময় তাই হয়েছিল, তার বিপক্ষেও এরকমই হয়েছিল। এখন এত আপনি আশা করে থাকবেন যে এই যে 2000 সালে এসে জিনিসটা পাল্টাবে, কিন্তু ইট ইজন্ট সো। দেখা যাচ্ছে যে ভার্চুয়াল রিয়ালিটির কারণে আমাদের আরো বেশি এই জায়গাটায় ভালনারেবল হতে হচ্ছে। এখন করণীয়টা কি? আমরা খুব সহজভাবে বলি যে সোশ্যাল অ্যাওয়ারনেস করা লাগবে, একটা সেমিনার করা লাগবে, এই করা লাগবে, এই করা লাগবে। আসলে কি এগুলো কোনো কাজে দেয়? দিন শেষে আমরা এখন কথা বলছি, আমরা কিছু ভাবছি, এই বাসা থেকে যাবো, রিক্সা করে বাসায় যাবো, তারপর আমাদের আসলে এই ব্যাপারে খুব একটা মাথা ব্যথা থাকবে না। এটাই সত্য কথা, কারণ আমরা এত বেশি দৌড়েছি এটার পেছনে, এবং দিন শেষে আমাদের মনে হয়েছে যে মানে এই জিনিসটা আর ঠিক করার কিছু নাই। কিন্তু আমি বলবো আমাদের যে আইনগুলো এখনো পর্যন্ত আছে, অবশ্যই রিফর্মস কিছুর দরকার, কিন্তু যতটুকু আছে এটার অ্যাপ্লিকেশনও কিন্তু হয় না। আমাদের আসলে সবার আগে আমাদের বিচার ব্যবস্থা এবং আমাদের যে পুলিশ ব্যবস্থা আছেন, এই জায়গাটায় হাত দেওয়া উচিত, যাতে একটা মেয়ে যখন একটা ভালনারেবল সিচুয়েশনে গিয়ে সে একটা জিডি করতে চায় যে আমাকে অমুক ছেলেটা এই কথাটা বলছে, তারা যাতে একটা ন্যূনতম মানে সহমর্মিতার সাথে ওই জিডিটা নেয় এবং তাকে এমন ফিল না করায় যে না তুমি তো কিছু একটা করছো। অথবা আমরা যখন এই যে শিক্ষা প্রতিষ্ঠানে বলছি, আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতার কথাই বললাম যে হ্যারাসমেন্ট সেল থেকে এই ধরনের প্রশ্ন করা হচ্ছিল। তো এই যে আমার সাথে যারা কথা বলছিলেন, তারা সুশীল সমাজের অংশ, বিখ্যাত লোকজন, তাদের চিন্তা ভাবনার ধরনই যদি এমন হয়, তাহলে তো আসলে ওই কোন গ্রামের কে কি লিখেছে তাদেরকে দোষ দেওয়া যায় না। তো আমাদের আসলে শুরু করতে
হবে একদম একদম নিচু স্তর থেকে। আপু যেমন বলছিলেন যে শিক্ষা ব্যবস্থায় যদি আমরা এরকম একটা পাঠ রাখতে পারি যে অন্যদেরকে এরকম বলা যাবে না, এভাবেই করা যাবে না, অন্তত একটা মানুষের সাথে ইন্টারাকশনের ক্ষেত্রে কি ধরনের ভাষা আমরা ব্যবহার করব, এইগুলো পাঠ যদি আমাদের শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত করা যায়, যেহেতু আমাদের সাংসদরা উপস্থিত আছেন, তারা পলিসি ফর্মুলেট করবেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই। এবং একই সাথে রাজনৈতিক দলগুলোর প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা আপনাদের নিজেদের কর্মীদের দীক্ষিত করার জন্য কিছু কর্মশালার আয়োজন করুন। আপনারা আপনাদের ঘর থেকেই শুরু করুন, আপনাদের কর্মীদেরকে আগে ভালো করুন, তারপরে আপনি অন্যদের কর্মীর দিকে হাত তুলবেন। এতটুকুই আমার কথা আজকে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।